তো তোমরা বুঝতে পারতেছো যে আমরা আজকে সেট পড়াবো, তাই না? আমরা আগে থেকে বলে দিছিলাম সেট। তাহলে প্রথমেই আমরা সেট জিনিসটা কি সেটা একটু জানবো, ঠিক আছে? তারপর আমরা বিভিন্নভাবে জানার চেষ্টা করব। সেট হচ্ছে বাস্তব ও চিন্তা জগতের কতগুলো জিনিসের বা বস্তুরও বলতে পারো এর সমাহারকে বুঝি। তাহলে সেট হচ্ছে বাস্তব ও চিন্তা জগতের কতগুলো বস্তুর সমাহার বা সংগ্রহকে সেট বলে। তো বাস্তব বললেন সব ঠিক আছে, কিন্তু কল্পনা কেন বললেন, তাই না? তো আমরা এখানে চিন্তা জগৎ, থিংকিং, তাই না? চিন্তা জগৎ। মনে করো তোমাকে যদি বলা হয় যে মোট কতগুলো গ্রহ আছে, তুমি কি উত্তর দিবা? কতগুলো গ্রহ আছে? হ্যাঁ, কতগুলো গ্রহ আছে? তো 8টা গ্রহ আছে, তার মধ্যে পৃথিবী একটা চতুর্থতম গ্রহ, তাই না? তো আমরা পৃথিবী নামক গ্রহের মধ্যে আছি, বাস করছি, কিন্তু বাকি গ্রহগুলো কি আমাদের চিন্তায় না? আমাদের চিন্তায় বাকি গ্রহগুলো কি আমাদের চিন্তায় বাস্তবে আছে, কিন্তু আমরা সেখানে ওই গ্রহগুলোর ভূপৃষ্ঠে পৃথিবীর মতো নেমে হেঁটে বেড়াইতেছি না? বেড়াইতেছি? বলো। তাহলে তুমি যদি বলো যে পৃথিবীর গ্রহগুলো নিয়ে আমি একটা সেট বানাইতে চাই, তুমি বললা যে পৃথিবী বলছে তুমি যদি একটা সেট বানাইতে চাও, বললা যে আমি গ্রহদেরকে নিয়ে একটা সেট বানাবো, আর গ্রহের সেটের নাম হচ্ছে এ। গ্রহের সেটের নাম কি? এ। তো এ দিয়ে তুমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, তারপরে লেখলা শুক্র, শনি, তাই না? এরকম করে তারপরে তোমার হচ্ছে মঙ্গল গ্রহ, তারপরে কি বুধ আছে, বারের নামগুলো, বারের নামগুলো আছে, তারপরে আছে কি শুক্র, শনি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, তাই না? আচ্ছা, বারের নামগুলো আগে লিখি। বৃহস্পতি, তারপরে পৃথিবী, তাই না? পৃথিবী 1 2 3 4 5 6 পৃথিবী, তারপর আর কি আছে? হ্যাঁ, নেপচুন। আচ্ছা, নেপচুন, তারপরে হ্যাঁ ইউরেনাস, তাই না? ইউরেনাস। তো দেখো, কথা বললে তো, তাইলে দেখো যে আচ্ছা, হ্যাঁ, ও আচ্ছা, দেখো বানান যেটাই হোক, আমি বললাম যে এটা হচ্ছে তোমার গ্রহ, এই কতগুলো গ্রহ আছে সেই গ্রহের একটা সেট, তার নাম রেখেছি এ। এটা আমরা নামকরণ করছি যে গ্রহদের সেটের নাম এ। তারপরে আমরা গ্রহগুলোর নাম লিখেছি, তাদেরকে আলাদা করার জন্য কমা ব্যবহার করছি, আর দুই পাশে 2টা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করছি। তাহলে এগুলো হচ্ছে নিয়ম। সেট লিখতে হলে ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর ব্যবহার করতে হয় সেটের নাম দেওয়ার জন্য। খুব ভালো করে শুনবেন, সেটের নাম দেওয়ার জন্য ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর ব্যবহার করা হয়। আর সেটের উপাদান গুলো যখন একের অধিক হয়, তখন সেগুলোকে লেখার পরে আলাদা আলাদা করার জন্য
কমা ব্যবহার করতে হয়, আর সেট বোঝাতে হলে অবশ্যই দুই পাশে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। তাহলে এগুলো দেখলে আমরা চিনতে পারবো এটা সেট। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এটা এই যে আমরা লিখেছি এগুলোর মধ্যে পৃথিবী নামক গ্রহ আমাদের সংস্পর্শে আছে, আর বাকি গ্রহগুলো আমাদের সংস্পর্শে নাই, আমাদের চিন্তায় আছে, আমরা এদেরকে নিয়ে পড়াশোনা করি, তাই না? তারপরে দৈনন্দিন জীবনে ব্যবহার করার জন্য তোমরা ডিনার সেট দেখছো। ডিনার সেট যেমন মনে করো বিশাল একটা বড় বাক্স, সেটা যদি আমরা খুলি তাহলে দেখবা যে এক একটা পার্টে এক একটা জিনিস সাজানো আছে, তাই না? কোথায় ছোট, কোথায় বড় প্লেট, কোথায় কাপ, কোথায় ছোট বড় বিভিন্ন আকারের চামচ আছে। এই যে বিষয়গুলো সাজানো আছে ওটাও কিন্তু সেট, ওইটাও একটা সেট। কারণ দেখো ওইখানে অনেকগুলো জিনিসের সমাহার, সমষ্টি, সংগ্রহ। কাপ একটা সংগ্রহ, চামচ একটা সংগ্রহ, ছোট প্লেট একটা সংগ্রহ, বড় প্লেট সংগ্রহ। তাহলে এগুলোকে কি মানে বিভিন্ন সাইজের, বিভিন্ন আকারের, বিভিন্ন প্রয়োজনীয় জিনিসগুলোকে একত্রে করে একটা বক্স বদ্ধ করে ডিনার সেট, এই জন্য নাম দেওয়া হয়েছে ডিনার সেট, খাইতে যা যা লাগে, ঠিক আছে? তো ওইখানে যে দেখলা যে তুমি বক্সের মধ্যে বিভিন্ন অংশে বিভিন্ন জায়গায় জিনিসগুলো আলাদা আলাদা করা আছে, তাই ওটা সেট। এটাও সেট, কারণ এই সেটের মধ্যে একের অধিক উপাদান আছে আর সেগুলোকে আলাদা করার জন্য আমরা কমা ব্যবহার করছি। ক্লিয়ার? এ পর্যন্ত কি আমরা বুঝলাম? তাইলে বাস্তবেও হতে পারে। এখন মনে করো যে তুমি বাস্তবে কতগুলো জিনিসের সেট বানাইবা, বিভিন্ন ধরনের জিনিসের সেট হতে পারে। তুমি যদি বলো যে আমি প্রথম চারটা মৌলিক সংখ্যার, প্রথম চারটা মৌলিক সংখ্যার সেট তৈরি করতে চাই, তাহলে এইরকম প্রথম চারটা মৌলিক সংখ্যা নিয়ে তুমি একটা সেট বানায় ফেললা, ঠিক আছে? তাহলে এই সেটটা কি আসলে প্রথম চারটা মৌলিক সংখ্যার সেট। তুমি যদি বলো যে স্যার আমি বিজোড় সংখ্যার সেট বানাইতে চাই, তাহলে এরকম তুমি লিখতেই থাকবে আজীবন, আর শেষ হবে না, ঠিক আছে? তাহলে এটাও কিন্তু একটা সেট, ঠিক আছে? তাহলে দেখো আমরা সংখ্যা নিয়ে সেট বানাইতেছি। আবার তুমি যদি বলো যে ইংরেজি বর্ণমালার যে 5টা বর্ণ আছে, তাই না? ভাওয়েল, কনসোনেন্ট, ভাওয়েল কি আছে? এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে যে স্যার এখানে এই যে সেট, এই সেটের একটা নির্দিষ্ট নাম আছে, সেটা কি? ইংরেজি বর্ণমালার ভাওয়ালের কি সেট, ঠিক আছে? তুমি বলতে পারো তাহলে যদি বর্ণমালা, ইংরেজি বর্ণমালা বা বর্ণমালা যদি কোনো সেটের উপাদান হয়, তাহলে সেগুলো ছোট হাতের অক্ষরের হয়। বর্ণমালার সেট কিসে? বর্ণমালা নিয়ে, ইংরেজি বর্ণমালা নিয়ে আমি একটা সেট তৈরি করতে চাই, তাহলে সেইগুলো সেটের উপাদান হবে, আর সেটের উপাদানগুলো ছোট হাতের অক্ষরের হবে। বোঝা গেছে? এইরকম তুমি তোমার আশপাশে যা কিছু আছে সবকিছু দিয়ে একটা সেট, মনে করো তুমি বললা যে গৃহপালিত পশুর সেট, তাহলে কি? গরু, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস, তাই না, ইত্যাদি, ঠিক আছে? কি? সাপ, মাছ, মাছ কি গৃহপালিত? আচ্ছা, তোমরা ভালো ভালো আইডিয়া জেনারেট করতে পারো, ঠিক আছে? মাছ গৃহপালিত, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ও অ্যাকুরিয়ামে মাছ পালে, ওটাও তো গৃহপালিতই। ঠিকই আছে, ঠিক আছে, ঠিক আছে। তোমরা এই ধরনের চিন্তা চেতনাকে স্বাগত জানাইবা, ঠিক আছে? তো দেখো, তাহলে
মনে করো তুমি চিন্তা করলা যে আমরা শফিউদ্দিনে তো প্রায় 400 মেয়ে পড়ি এইটে, ঠিক আছে? তো 400 জনই কিন্তু আমাদের ভালো বন্ধু নয়, তাই না? তো তুমি বললা যে আমি ভালো বন্ধুদেরকে নিয়ে একটা সেট বানাইতে চাই, এটা আমার সার্কেল, এটা আমার জগৎ, তাই না? হতে পারে। এই কিসের কথা হচ্ছে? যেটা আমি বলছি সেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সেটের সংজ্ঞা বোঝার পরে সেট প্রকাশের পদ্ধতিও একটু বুঝলাম, যে সেট প্রকাশ করতে হয় ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে, আর সেটের উপাদানগুলো যদি বর্ণমালার হয় তাহলে ছোট হাতের অক্ষরে লিখতে হয়। একের অধিক উপাদান থাকলে তাদেরকে পৃথক করার জন্য কমা ব্যবহার করতে হয়, আর দুই পাশে দুইটা সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই লাগে, ঠিক আছে? তাহলে আমরা সেটের বৈশিষ্ট্য বুঝলাম। সেট প্রকাশ করতে হলে এক জোড়া সেকেন্ড ব্র্যাকেট লাগে, কতগুলো উপাদান লাগে, ঠিক আছে? তারপরে সেটের চাইলে নাম রাখা যায়, সেটের চাইলে নাম রাখা যায়। আচ্ছা, এখন আমি তোমাদের অন্যভাবে অন্য জিনিসগুলো দেখার চেষ্টা করি। ধরো আমি বললাম যে এ বি সি, আমি বললাম যে ইংরেজি বর্ণমালার প্রথম 3টা বর্ণ নিয়ে গঠিত সেট এ। কি বলছে? ইংরেজি বর্ণমালার প্রথম 3টা বর্ণ নিয়ে গঠিত সেট এ, ঠিক আছে? 3টা বর্ণ দিয়ে সেট বানাইছি, কোন সমস্যা? তাহলে আমরা কি বলতে পারি? এ বি সি হচ্ছে এ সেটের সদস্য। আমরা কি বলতে পারি? এ বি সি হচ্ছে এ সেটের উপাদান, এ সেটের উপাদান, এ বি সি হচ্ছে এ সেটের উপাদান। তাহলে একটা জিনিস শিখবো এখন আমরা, এইটাকে বলে বিলংস টু। এটার নাম কি? বিলংস টু, ঠিক আছে? বিলংস টু, ঠিক আছে? এই চিহ্নটার নাম হচ্ছে বিলংস টু। এ বিলংস টু এ, বি বিলংস টু এ, সি বিলংস টু এ। এই বিলংস টু দিয়ে আমরা বুঝি, এই বিলংস টু দিয়ে আমরা বুঝি যে এই উপাদানটা এই সেটের মধ্যে আছে, বিদ্যমানকে বুঝি। বিলংস টু দিয়ে কি বুঝি? বিদ্যমান থাকা বুঝি। বিলংস টু দিয়ে কি বুঝি? বিদ্যমান থাকা। তাহলে বি এ সেটের মধ্যে আছে, সি এ সেটের মধ্যে আছে, তাহলে আমরা এটা দিয়ে কি বুঝি? উপাদান কোন সেটে বিদ্য থাকাকে বুঝি, বিদ্যমান থাকা, ঠিক আছে? উপাদান কোন সেটে বিদ্যমান থাকাকে বুঝি, ঠিক আছে? এটা দিয়ে আমরা বিদ্যমান থাকাকে বুঝি। নোটগুলো প্রয়োজন হলে অবশ্যই নিয়ে নেবেন। আমি যদি বলি ডি, এটা বলে ডাজ নট বিলং এ, ডাজ নট, ঠিক আছে? এটার নাম হচ্ছে ডাজ নট বিলং, এ বিলং মানে বিদ্যমান, এই ডি বিদ্যমান নয়, এই ডি বিদ্যমান নয়, কোথায়? এ তে। এই ডি কোথায় বিদ্যমান নয়? এ তে। কি বোঝা যায় না? আচ্ছা স্যার, বিলংস টু যে এ, ওইটা হচ্ছে সেটের নাম হলো কোনটা? মানে যে এটা কি? এটা কি? এটা কি? মানে সেটের নাম, সেটের নাম। এ সেটের উপাদানকে এ বি সি, এ বি সি এ সেটের ভিতরে আছে, স্বীকার করেন? আছে বোঝানোর জন্য এ বিলংস টু এ, বি বিলংস টু এ, সি বিলংস টু এ,
কোন উপাদান সেটের মধ্যে আসে বুঝাইতে বিলংস টু ব্যবহার করা হয়। বিলংস টু, বিলংস মানে বিদ্যমান, বিলং মানে আছে, বিদ্যমান থাকাকে বোঝায়। ক্লিয়ার? ডি কি লিখছি? ডাজ নট বিলং, ডাজ নট বিলং। ডি বিদ্যমান নয় কোথায়? এ সেটে। তাহলে ডি এ সেটে নাই এটা বোঝায়। সহজ কথায় বললে ডি এ সেটে নাই। আচ্ছা, আমি এ পর্যন্ত সেট সম্পর্কে যতটুকু কথাবার্তা বলেছি আপনাদের কাছে কি কঠিন মনে হয়েছে? তানহা, সেট নাকি কঠিন বলে? আমাদের স্কুলের জন্য বুঝাইছে আসলে আমাদের আচ্ছা, তাহলে এইটার নোটটা কি? ডি, এটা কি লিখবা তাইলে বলো? ডি এ সেটে বিদ্যমান নেই। ডি এ সেটে কি নাই? বিদ্যমান নেই। ডি উপাদানটি এ সেটে বিদ্যমান নেই। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম কোন প্রতীক দিয়ে আমরা বুঝবো সেটের মধ্যে উপাদানটি আছে, আর আরেকটা চিহ্ন দিয়ে বুঝবে যে নাই। ঠিক আছে? বুঝতে পারছি না বুঝি নাই? হ্যাঁ? আচ্ছা, এবার তোমাদের বলি আচ্ছা, এখন আমরা পড়াবো হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি। সেট হচ্ছে দুই ভাবে প্রকাশ করা যায়। ঠিক আছে? সেট প্রকাশ পদ্ধতি কয় রকমের? দুই রকমের। সেট প্রকাশের পদ্ধতি দুইটি। এক হচ্ছে তালিকা পদ্ধতি, এক হচ্ছে তালিকা পদ্ধতি, তালিকা। আর দুই হচ্ছে গঠন পদ্ধতি। ঠিক আছে? এক তালিকা পদ্ধতি, দুই হচ্ছে গঠন পদ্ধতি। বুঝা গেছে? আচ্ছা, এখন আমি তোমাদের বইয়ের মতো করে যদি সংজ্ঞা পড়াই তাহলে তোমাদের মনে রাখতে অনেক বেশি কষ্ট হবে। ঠিক আছে? আমি আমার মতো করে প্রথমে পড়াই তাহলে তোমার সুবিধা হবে। এই গঠন, এই তালিকা পদ্ধতিতে আমি বললাম যে আমি একটা সেট নিলাম, তার নাম দিলাম হচ্ছে n, 1 2 3 4 5 এইভাবে। আচ্ছা, n না দিয়ে ধরো আমি এই দিলাম, এইখানে আমি বললাম যে 10 পর্যন্ত। এখানে a হচ্ছে এমন একটি সেট যার উপাদান 1 থেকে 10 পর্যন্ত। মাঝখানে ডট ডট দিয়ে দিছি, লিখি নাই। হ্যাঁ, কি আমি a নামক একটা সেট নিছি, যেই সেটের উপাদানগুলো 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা। 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে। 1 2 3 4 5 6 গণনাকারী সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। গণনাকারী সংখ্যাকে। ক্লিয়ার? এবার 1 2 3 4 5 6 এরকম 10 পর্যন্ত আমরা সংখ্যাগুলো কি উল্লেখ করে দিছি। এ সেটের উপাদান কেমন করে দিছি? উল্লেখ করে দিছি। এখন আমি বললাম
এ একটা সেট, দেখো পার্থক্যটা কি, এটাও এ সেট এটাও এ সেট, x belongs to n such that তোমার কিচ্ছু বলা লাগবে না, আমি বুঝাই দেব সব, আমি না বুঝাই একটা একটা অক্ষর পর্যন্ত তোমার বাদ যাবে না, ঠিক আছে? আমার কথা শোনো, এই সেটে উপাদানগুলো কেমন আছে? সুনির্দিষ্টভাবে উল্লেখ করা আছে। আর এখানে উপাদানগুলো কেমন আছে? উল্লেখ করা আছে? উপাদানগুলো উল্লেখ করে দেই নাই, তাইলে এখানে উপাদান উল্লেখ করা আছে, এখানে উপাদান উল্লেখ করা নাই, ঠিক আছে? তালিকা পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করে, ঠিক আছে, দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয় এবং একের অধিক উপাদান থাকলে তাকে কমা দিয়ে পৃথক করতে হয়। তাহলে তালিকা পদ্ধতিতে উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকবে, আর একের অধিক উপাদান থাকলে তা কমা দিয়ে পৃথক করতে হবে এবং সেটের কারণে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। তাহলে তালিকা পদ্ধতির সেট জিনিসটা কি? একবারে সহজ জিনিস, যে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে একদম উল্লেখ করা থাকে। আর এই জায়গাটায় যে সেটটা আমরা লিখেছি, এই সেট আর এই সেট একই, এর উপাদান 1 থেকে শুরু করে 10 পর্যন্ত, 1 থেকে শুরু করে 10 পর্যন্ত তারা কিনা স্বাভাবিক সংখ্যা, তারা কি স্বাভাবিক সংখ্যা। তাহলে এইখানে উপাদানগুলো কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে উল্লেখ করে 1 2 3 4 এভাবে লিখিনি, আমরা একটা কন্ডিশন সেট করেছি, একটা গাণিতিক অসমতা সেট করছি, অসমতা, যে x এমন সংখ্যা, x কেমন সংখ্যা, x কোথায় আছে বলেন, x কোথায় আছে? n এর মধ্যে। n কি? স্বাভাবিক সংখ্যার সেট। n কি? তাহলে স্বাভাবিক সংখ্যার সেট। শেষ হয় নাই, আমি বুঝাই নাই এখনো, একটু ধৈর্য ধরেন, আমি চেষ্টা করছি। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। এটা কি? আমার কথা বুঝেন, এটা কি? স্বাভাবিক সংখ্যার সেট। গণনাকারী সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। গণনাকারী সংখ্যাকে আমরা কি 0 থেকে গুনি না 1 থেকে? 1। তাহলে গণনাকারী সংখ্যা স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, কার মানে কি সব এখন ভালো মতো বুঝবেন। এই সেট আর এই সেট আর এই সেট একই সেট, কিন্তু এটার উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে লিখেছি, আর এটার উপাদান উল্লেখ করে দেই নাই, একটা অসমতার মধ্য দিয়ে লিখেছি। ক্লিয়ার? এটাকে আমি চাইলে এভাবেও লিখতে পারতাম, এভাবেও লিখতে পারতাম, খেয়াল করেন, এভাবেও লিখতে পারতাম। x belongs to n, আমি আপনার belongs to এর মানে বলেছি, কি মানে? বিদ্যমান থাকা বোঝায়। x কোথায় বিদ্যমান? n এ। x কোথায় বিদ্যমান? n এ। x n এর মধ্যে আছে, এই such that, এই কোলনটা, এই যে দুইটা ফোঁটা, এই ফোঁটার দুইটার নাম হচ্ছে তোমার কোলন, সরি such that, বাংলায় বলে যেন, বাংলায় বলে যেন। such that, এটার নাম কি? such that, এটার নাম হচ্ছে such that। তাহলে এটার নাম কি? such that। এটার নাম হচ্ছে such that, বাংলায় বলে যেন, বাংলায় বলে যেন।
যতক্ষণ না বুঝেন ততক্ষণ ব্যাখ্যা করা হবে, ভয়ের কিছু নেই। তাহলে x n এর মধ্যে আছে, x n এর মধ্যে আছে, এটা স্বীকার করছে। এই x হচ্ছে, এই x হচ্ছে মনে করো এই এ সেটের জন্য একজন কর্মী। কি বলছি? এ সেটের একজন কর্মী, এ সেটের হয়ে কাজ করে। আমি কি বলছি? x n এর মধ্যে আছে, x n এর মধ্যে আছে, এই x টা কিনা আবার a এর কর্মী। কর্মী কি করবে? এর জন্য কাজ করবে, এর জন্য কাজ করবে। কি কাজ করবে? দেখো, এই x হচ্ছে এর কর্মী, তাই এই x টা এই শর্ত পূরণ সাপেক্ষে, এই শর্ত পূরণ করে, এই শর্ত পূরণ করে n এর মধ্য থেকে মানগুলো নিবে, নিয়ে একে দিবে। আমি কিন্তু অন্যভাবে উদাহরণ তৈরি করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এটা হচ্ছে কন্ডিশন, এটা শর্ত। এই শর্তে x এর গ্রহণযোগ্য মানসমূহ 1 থেকে 10 পর্যন্ত, এটা আমরা স্বীকার করি, আমরা বুঝি এটা নাকি বুঝি না? তুমি যখন লিখলা 1 less or equal x less or equal 10, এই যে less or equal এর মানে হচ্ছে 1 থেকে শুরু 10 পর্যন্ত, 10 সহ। আর যদি আমি এটা না দেই তখন এই x একে নিতে পারে না। x is less than, sorry, 1 is less than x। 1 কি x এর চেয়ে ছোট, আর x is less than 10, x 10 এর চেয়ে ছোট। তাহলে x এর মান কারা? 1 এর বড়, 10 এর ছোট। এবং তারা যদি স্বাভাবিক হয় তাহলে কি হবে? x এর মান 2 3 4 5 6 7 8 9। এই শর্তের মানে x যদি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে 1 এর বড় 2 আর 10 এর ছোট 9। 1 2 থেকে 9 পর্যন্ত এই শর্ত দিয়ে বোঝায়। আর এই শর্ত দিয়ে কি বোঝায়? x এর মান 1 থেকে কি 10, 1 থেকে 10। এই x এর পরিচয় কি? স্বাভাবিক সংখ্যা। পরিচয় কি? ওরে কার মধ্যে রাখছি? এটা আমরা রাখছি, এই লোকটা n এর মধ্যে রাখছি। ওর কাজ কি? এর জন্য উপাদান নিয়ে আসা। কেমনে আনবে? এইটাকে স্যাটিসফাই করে, এটাকে স্যাটিসফাই মানে এখানে অন্য অর্থ। এখানে স্যাটিসফাই মানে এই শর্ত পূরণ সাপেক্ষে, এই শর্ত পূরণ করে যে মান n এর মধ্যে থেকে দরকার সেটা আনবে। এখন আমি তোমাকে বললাম যে আমাকে একটা গাড়ি এনে দাও। গাড়ি, সাইকেল, নাকি আমি প্রাইভেট কার চাইছি, নাকি আমি বাইক চাইছি? কারেরও হাজার হাজার নাম আছে, কত টাইপসের নাম আছে, আমি উল্লেখ করে দিলাম না। তুমি কি কাজ করতে পারবা যে আমি কি চাইছি? পারবা? এটা সম্ভব? তোমাকে যদি স্পেসিফিক একটা মডেল বলে দেওয়া হয় আমি এই মডেলের গাড়ি চাই আর এই গাড়িটাই চাই, তাহলে তোমার জন্য সহজ হবে। তো এটা সেই কাজটাই করতেছে। ও হচ্ছে কর্মী, কার? এর হয়ে কাজ করে, এর জন্য উপাদান নিয়ে আসবে। কোত্থেকে? n নামক স্টোর থেকে কোন উপাদানগুলো আনবে সেটা আমরা বলে দিয়েছি কন্ডিশন দিয়ে। কি বলছি? 1 থেকে 10 পর্যন্ত এদেরকে এনে দাও। 1 থেকে 10 পর্যন্ত এদেরকে এনে দাও। তাহলে এই x হচ্ছে এ সেটের উপাদানকে নির্দেশ করে যা n এর মধ্যে থাকবে।
যা n এর মধ্যে থেকে আনবে এবং সেটা হবে 1 থেকে 10। আমি কি বুঝাইতে পারছি নাকি বুঝি নাই, আরো কিছু বলা লাগবে? এই x আসলে কার হয়ে কাজ করবে? এর হয়ে কাজ করবে। ওর কাজের ফিল্ডটা কোথায়? n এর মধ্যে। n এর মধ্যে গিয়ে ও দেখলো এত সংখ্যা, 1 থেকে শুরু হয়েছে অসীম সংখ্যক সংখ্যা। কাকে আনবে? ওকে আমরা পাঠাইলাম কাকে আনতে? বলে দিলাম এই যে তোমার কাছে একটা শর্ত দিয়ে দিলাম, এই শর্তটা নিয়ে যাও, এটার মধ্যে যেটা যেটা পড়ে সেটা সেটা নিয়ে আসো। ক্লিয়ার? তাহলে x হচ্ছে এর উপাদান, আর এই উপাদানগুলো আনা হবে n এর মধ্যে থেকে। আর যেন তা n এর মধ্যে থেকে তো আনবো, n এর মধ্যে থেকে উপাদান আনবো, যেন তা 1 থেকে 10 এর মধ্যে হয়। ক্লিয়ার? যেন তা 1 থেকে 10 এর মধ্যে হয়। তাহলে এখানে কি আমরা উপাদানগুলোকে নির্দিষ্ট করে লিখছি? এখানে কি আমরা উপাদানগুলো নির্দিষ্ট করে লিখছি? না, নির্দিষ্ট করে লিখি নাই। এখানে আমরা উপাদানগুলো একটা কন্ডিশন দিয়ে লিখছি। কতগুলো উপাদান আমরা নিব সেটা একটা কন্ডিশন দিয়ে লিখছি। এই কারণেই এটা হচ্ছে গঠন পদ্ধতির সেট আর এটা হচ্ছে তালিকা পদ্ধতির সেট। তালিকা পদ্ধতিতে উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে, আর গঠন পদ্ধতিতে উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদানগুলো নির্ধারণের জন্য একটা শর্ত দেওয়া থাকে। উপাদানগুলো নির্ধারণের জন্য একটা শর্ত দেওয়া থাকে। তাহলে উপাদান নির্ধারণের জন্য যদি শর্ত দেওয়া থাকে তাহলে সেটা গঠন পদ্ধতির সেট, আর উপাদানগুলো যখন সুস্পষ্টভাবে উল্লেখ করে সুনির্দিষ্টভাবে উল্লেখ করে লেখা হয় সেটা হচ্ছে তালিকা পদ্ধতির সেট। হীরা না, আপনার নাম জান্নাত। তাহলে এখানে কে কিসের কাজ করছে সেই ব্যাপারটা ক্লিয়ার? তোমরা বোঝার জন্য যদি প্রয়োজন মনে করো তুলে রাখতে পারো। এটা স্বাভাবিক সংখ্যার সেট। আবার এখানে বললো স্যার এখানে যে ডাবল দাগ দিবেন কেন? সেট লিখলে এভাবেই লিখতে হয়। ঠিক আছে? n লেখার সিস্টেমটা আপনারা একটু দেখে নেন। এই যে দেখেন, এই যে দুইটা দাগ দিলাম না, দাগ দিয়ে তারপরে এরকম করে n লিখবেন। এটা হচ্ছে সেটের n। এটা কি? সেটের n। এই সেটটার নাম কি হবে? স্বাভাবিক সংখ্যার সেট। আরে বাবা, এটা সেটের সেট বুঝাইলে তুমি যদি কোনো বর্ণ সেগুলোর যদি মানে নির্দিষ্ট নামের সেট হয় তাহলে এভাবে লিখতে হয়। যেমন এর বেলায় কি লিখছি আমরা? ডাবল দাগ দিছি এর বেলায়? দেই নাই। কিছু স্পেশাল সেট আছে, যেমন n, আর হচ্ছে বাস্তব সংখ্যার সেট। বাস্তব সংখ্যার সেট আর কি? বাস্তব সংখ্যার সেট। এই যে দেখো z, z হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেট দেখতে কেমন হবে বলে দিতেছি। স্বাভাবিক সংখ্যার সেট লিখছো তোমরা? আচ্ছা, z হচ্ছে -ইনফিনিটি ডট ডট -4 -3 -2 -1 0 1 2 3 4 ডট ডট দিয়ে আমরা এখানে প্লাস ইনফিনিটি আচ্ছা, কথা যত কম বলবা আমার বোঝাইতে তত সুবিধা হবে। তুমি তোমার কাজ লিখে ভালো, ঠিক আছে? এই দেখো আমি একটা সংখ্যা রেখা নিলাম। জীবনের সংখ্যা রেখা করছো? আচ্ছা, তাইলে এই বরাবর 0, এই বরাবর 0,
এদিকে আসলে সংখ্যাগুলো কেমন হয়? মাইনাস। এদিকে আসলে মাইনাস, তাই না? এদিকে আসলে মাইনাস, আর এদিকে আসলে এদিকে আসলে প্লাস। এই দুই দিকে তীর চিহ্ন কি ইন্ডিকেট করে? সীমাহীন, অসীমের দিক। এটা কি নির্দেশ করে? অসীমকে নির্দেশ করে। এই তীর চিহ্ন কি নির্দেশ করে? অসীম। এই জন্য এই সাইনটার নাম ইনফিনিটি। এটার নাম কি? এটার নাম কি? ইনফিনিটি। একটা পজিটিভ, একটা নেগেটিভ। এই সংখ্যা রেখায় কি সংখ্যা শেষ আছে? তাহলে এই একটা সেট, এটাকে বলা হয় পূর্ণ সংখ্যার সেট। এই জেডের নাম কি? বললাম না, কিছু কিছু সেট আছে স্পেশাল এবং তার উপাদান নির্দিষ্ট। যেমন এইদিকে এর মধ্যে কোনো ভাঙতি সংখ্যা নাই, সব গোটা গোটা সংখ্যা, গোটা গোটা মানে আস্ত। বুঝো তো? হ্যাঁ, তাহলে গোটা গোটা সংখ্যা হোক সেটা প্লাস আর মাইনাস, এরকম যত সংখ্যা আছে সব জেড এর। কার? সব জেড এর। ক্লিয়ার? তাহলে এটা আছে পূর্ণ সংখ্যার সেট। লিখে রাখো, পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ বলবো বাবা, পূর্ণ সংখ্যার সেট। হ্যাঁ, স্বাভাবিক সংখ্যা ইনফিনিটি। এই গণনা যদি 1 থেকে শুরু করি, সারা জীবনে থামার দরকার আছে? গুনতে পারবো তো? তাইলে কি স্বাভাবিক সংখ্যার সেট কি অসীম সেট? তাইলে অসীম সেট কারে কয় শিখে ফেলি। অসীম সেট কারে কয়? যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা সম্ভব নয়। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা সম্ভব নয় তারে কি কয়? অসীম সেট। আর যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়, সেটা 5000, 10000, 20000, 1 লক্ষ, 2 কোটি, যত সংখ্যায় হোক গণনা করে নির্ধারণ করা গেলে সেটা কি? সসীম সেট। সেটা কি? সসীম সেট। তাহলে অসীম বুঝোই সীমা নাই, অসংখ্য, কাউন্ট করে সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় না, গণনা করে সংখ্যা দিয়ে প্রেজেন্ট করা যাচ্ছে না, তাহলে সেটা অসীম সেট। আর সসীম সেট যার উপাদান সংখ্যা নির্দিষ্ট, এটা আমরা গণনা করে নির্ধারণ করতে পারি 5টা, 10টা, 50টা, 100টা, 1000টা ইত্যাদি। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারলাম? তাহলে n কি? অসীম সেট। আর কি? অসীম সেট। জেড কি? অসীম সেট। ঠিক আছে? এখন তোমরা আমাকে প্রশ্ন করলে আমি যে তোমাদের কি উত্তর দিব আমি এটাই ভাবছি। আমি তোমাদের কি উত্তর দেব? তোমরা আমাকে প্রশ্ন করে ফেললা। হ্যাঁ, আচ্ছা, তোমরা জানতে চাইছো যে বাস্তব সংখ্যা জিনিসটা কি। আসলে যদি আমি তোমাদেরকে এটা বুঝাইতে যাই অনেক জটিল করে, তাহলে তুমি কিছুই বুঝবা না। বরং আমি তোমাকে যেটা বলি তুমি সেটা শোনো। তোমার জীবনে এ পর্যন্ত যত সংখ্যা তুমি ব্যবহার করছো সবই বাস্তব। তোমার জীবনে যে সংখ্যাগুলো তুমি ব্যবহার করছো সেগুলোই বাস্তব। তাহলে অবাস্তব কোনগুলো আমি তোমাকে বলে দিচ্ছি, খেয়াল করো। যে কোনো, প্লিজ কথা বলা যাবে না, যে আমি কতগুলো সংখ্যা তোমাকে এখানে লিখে দেখাচ্ছি। যে কোনো ঋণাত্মক সংখ্যার বর্গমূল, এই সাইনটার নাম কি? যে কোনো ঋণাত্মক সংখ্যার বর্গমূল অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা।
এছাড়া যত সংখ্যা আছে সব বাস্তব। এছাড়া যত সংখ্যা আছে সব বাস্তব। আমি কি বুঝাইতে পারছি? এক কথায় বলবা ঋণাত্মক সংখ্যার বর্গমূল অবাস্তব, আর যত সংখ্যা আছে সব বাস্তব। আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনে যে সংখ্যাগুলো ব্যবহার করি তার সবই বাস্তব। ঠিক আছে, শুধু এই চেহারার সংখ্যাগুলো অবাস্তব। আর একটা জিনিস তোমাদের বলে দেই, মনে করো এটা 3i 4i 5i, ঠিক আছে, 7i 6i ইত্যাদি। যদি দেখো কোন সংখ্যার সাথে i আছে, যদি দেখো কোন সংখ্যার সাথে i আছে, ওরা সেম টাইপ, ঠিক আছে, অবাস্তব বা কাল্পনিক। এটাকে এটার আরেকটা নাম কি? কাল্পনিক। কাল্পনিক যে সংখ্যার সাথে i আছে আর যে সংখ্যা ঋণাত্মক সংখ্যার বর্গমূল, যে সংখ্যার সাথে i আছে সেই সংখ্যা আর ঋণাত্মক সংখ্যার বর্গমূল বাদে যত সংখ্যা আছে সব বাস্তব, সব বাস্তব। ক্লিয়ার? বুঝাইতে পারছি নাকি বোঝেন নাই? আচ্ছা, তাহলে আমরা সেট গঠন পদ্ধতি বুঝিয়ে ফেললাম, ঠিক আছে। এখন সসীম সেট অসীম সেটও আমরা বুঝিয়ে ফেলছি। সসীম সেট অসীম সেটও কি বুঝিয়ে ফেলছি। এখন আমরা বুঝাবো ফাঁকা সেট। ফাঁকা সেট, এমটি সেট, এমটি কথা বলে না। এমটি সেটের আরেকটা নাম হচ্ছে নাল সেট। হ্যাঁ, ফাঁকা সেট, ফাঁকা সেট। হ্যাঁ, কথা বলা যাবে না। এমটি সেট, নাল সেট, ফাঁকা সেট। এই কি হইতেছে? ও, সময় হয়ে গেছে না? দেখো এমটি সেট, এই যে দেখো, এই যে a সমান সমান যেটা লিখলাম, এই চিহ্নটাকে বলা হয় অরি। অরি, ঠিক আছে, এটা হচ্ছে দুশ্চিন্তা, ঠিক আছে। এ, এটা এ, এটা এ, এটা 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 শূন্য দিয়ে এই যে এরকম বাঁকা দাগ দিছি, এটার নাম এ লিখছি। আচ্ছা, এখানে দেখো এটা কি? ফাঁকা সেট। এরকম লেখা দেখে কি বুঝবা? আর একটা সেট লেখা আছে, শুধু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বইসা আছে, তাহলে এটাও ফাঁকা সেট। এর মধ্যে কিছু আছে নাই, তাহলে এটা ফাঁকা সেট। তাহলে ফাঁকা সেট লেখার দুইটা পদ্ধতি। কয়টা পদ্ধতি? তাহলে একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। সারা এরকম তোমাদের দিবে, এরকম টোপ দিবে, এই যে টোপ দেখা জায়গায় ঝাপায় করেন না, এখন এটা ফাঁকা সেট। এটা ভুল, এটা ফাঁকা সেট নয়, এটা ফাঁকা সেট নয়, ফাঁকা সেট না এটা। তাহলে এটা কি? এটা কি? এটা একটা সেট, যার এটা একটা সেট, এই সেটের উপাদান হচ্ছে অরি। এই সেটের উপাদান কি? অরি। তাহলে এরকম এরকম যদি লেখা থাকে যে এটা এরকম যদি লিখে বলে এটা ফাঁকা সেট, এটা ফাঁকা সেট বলবা না, এটা একটা সেট যার উপাদান অরি। বুঝা গেছে? তাহলে এটা কিন্তু ভুল ফাঁকা সেট, এটা কিন্তু ফাঁকা সেট না, আগেই বলছে। ফাঁকা সেটকে না অরি দিয়ে প্রকাশ করে। এই যে আর এই যে সেকেন্ড ব্র্যাকেট দিছি কিন্তু ভিতরে কিছু নাই, ফাঁকা, আর শুধু অরি দিয়ে ফাঁকা। তোমরা তোমাদের কাজ হচ্ছে আগামী কালকে ফাঁকা সেট পর্যন্ত রিডিং করা, ফাঁকা সেট পর্যন্ত রিডিং করে আসা।